রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন, চারদিকে পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত সকাল। পূব দিকে সূর্য উদিত হতে শুরু করেছে। স্তব্ধ হয়ে থাকা শহর আবারও তার আগের রূপে ফিরতে শুরু করেছে। জনজীবনের ব্যস্ততা যেন কমছেই না, তবে স্তব্ধ হয়ে আছে পাঁচতলার অবস্থিত ফ্ল্যাটের অবস্থা। এক একজন এক এক জায়গায় বসে আছে, ভাবুক মন সবার, গভীর চিন্তায় মগ্ন। এদিকে বাড়ির গিন্নিদের যেন ব্যস্ততা শেষ হয় না। উষা একা হাতে এসব করতে পারবে না, তাই মারিয়া জামান আর লিপি বেগম মিলে সাহায্য করছে তাকে। সকলের সকাল সকাল নাস্তা করার অভ্যাস, তার উপরে আবার যেতে হবে অফিসে। সিজন ভূঁইয়া অসুস্থ ভাইয়ের শিওরে বসে বললেন, দেখো নাহিদ, তুমি উত্তেজিত হইও না। এমনটা হওয়া স্বাভাবিক নয় কি? সাগর উষাকে নিয়ে যা অনুভব করে, যা ভাবে, তা কি সে একবারও মেয়েটার কাছে প্রকাশ করেছে? করেনি। তার আদুরে ভাবটা সে প্রকাশও করেনি। সবসময় নিজের কথার বানে অপমান করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আর যা একটু মেয়েটা অনুভব করতে পারছিল, তখনই সে ডিভোর্সের কথা তুলল। এখন তো এটা হওয়াটাই স্বাভাবিক। নাবিল ভূঁইয়া পাশ থেকে বললেন, ঠিকই তো নাহিদ, তুই শুধু শুধু মেয়েটার সাথে এমন করিস না। এতে করে ওর আমাদের প্রতি আরও অভিমান জমবে। উষাকে বোঝাতে হবে, খুলে বলতে হবে সব কিছু। আমি চাই না জানুক, তা বললে তো হয় না নাহিদ। মেয়েটার সত্যিটা জানা উচিত, না হলে কখনোই সাগরের ওপর থেকে রাগটা কমবে না। আর নিজেকেও সচেতন হতে হবে। আড়ালে আবডালে কতই বা তাকে চোখে চোখে রাখা যাবে? এই যে এখন এমন একটা কাজ করলো, বাই এনি চান্স খারাপ কিছু হয়ে গেলে। সিজন ভূঁইয়া রাজভারী স্বরে বলা কথায় আরাফের পুরো ভুরু জোড়া কুঞ্চিত হয়। চিন্তায় বুধ হয় মস্তিষ্ক। নেহাল হাতের আর গায়ে লেগে থাকা ধুলা ঝাড়তে ঝাড়তে কোমরে হাত দিয়ে উঠে দাঁড়ায়। রাগে গজগজ করতে করতে বলে, আপনি কি রাডারে করে চলেন নাকি মেয়ে? আমি সরে গেলেও আপনি হেলিকপ্টারের মতো নামলেন আমার ওপর। মেয়েটার চোখ পাকিয়ে বলে, ও প্লিজ, আমি ইচ্ছে করে নামিনি, ভুলে নেমে গেছি। আর আপনি যদি এতই দামি হন, নিজের চারপাশে ব্যারিকেড দিয়ে রাখতেন না হয়। মেয়েটার কথায় নেহালের মাথায় আগুন ধরে যাচ্ছে। এইটুকু মেয়ের মুখে কেমন কথা এসব? ব্যারিকেড লাগবে না যদি আপনি রাস্তায় পায়ে না হেঁটে প্যারাশুট নিয়ে নামেন। মানুষের ওপরে অবতরণ করা ফ্যাশন নামে। আমি জানি আমার শরীরের গঠনই এমন, দেখলেই পড়ে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, আপনার ওপরে? আপনার শরীরের গঠন দেখে পড়ে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, তাই তো আমি সরে যাবার পরেও ঠাস করে এসে পড়ে গেলেন। ভুল, ইচ্ছে করে তো আপনার মতো ভেড়ার ওপরে পড়তে যাব না। ভুল করে হলেও পড়ে যেহেতু গেছি, তবে সেটা আমি না, আমার দুর্ভাগ্য। নেহাল রাগে দাঁত চেপে ফের বলে, দুর্ভাগ্য? ম্যাডাম, আপনার দুর্ভাগ্য যদি আমার কোমরে আর একটা ব্যথা লাগিয়ে দেয়, তাহলে হাসপাতালে আমি আর থানায় আপনি। হায় রে, কোমরেই যদি এত দুর্বলতা, তাহলে ওপরে উঠলেন কিভাবে? কোনো লিফট ব্যবস্থা থাকলে আপনার জন্য পাঠিয়ে দিতাম। অবশ্য লিফটটাও এই সময়ে খারাপ হতে হলো। লিফট তো ঠিকই আছে, কিন্তু আপনার মতো লোকজন উঠলে সেটা সোজা নিচে নামবে। ওভারলোড আর কি, বুঝলেন? আরে আমি তো ভাবছিলাম ভূমিকম্প হলো বুঝি। তাতে দাঁত চাপলো মেয়েটি। সে এতটা মোটা নয় যে ভূমিকম্প মনে হবে তাকে। ভূমিকম্পে লোকজন দৌড়ায়, আর আপনি তো রাগ নিয়ে দাঁড়িয়ে থাকেন দেখছি। খুবই সাহসী পুরুষ আপনি। নাকি মেয়ে লোকের স্পর্শ পেতেই এত কারসাজি? নেহাল ঠোঁট কামড়ে হাসে। আপনার মতো মানুষের ছোঁয়ায় মানুষ কাঁদে, আর আমি শুধু দাঁত কামড়েছি, বেঁচে থাকার আত্মরক্ষা আর কি। মেয়েটা চোখ ছোট করে তাকিয়ে থাকে। কথায় আর পারা যাচ্ছে না, কোত্থেকে কোথায় যাচ্ছে। ছেলেরাও এভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে নাকি? আশ্চর্য। তবে শুনিন মিস্টার, আপনার মুখে কথা অনেক বেশি, কিন্তু চেহারায় ধুনো মরিচের গন্ধ। এত বাজে লাইন কেউ দেয় না। লাইন? মাফ করবেন, আপনি তো নিজেই শর্ট সার্কিট। আপনাকে দেখে যে কেউ দূরে সরে যাবে। এটা লাইন না, সেটা তো বিদ্যুৎ বিভ্রাট। এবার মেয়েটা রেগে যায়, এভাবে বারবার তাকে অপমান করছে। এই যে ঝান্ডু, একটু বেশি করছেন কিন্তু আপনি। ঝান্ডু মানে কি? এই নেহালকে এই হাঁটুর বয়সী মেয়ে ঝান্ডু বলছে? এবার বেশ সিরিয়াস হয়ে নেহাল বলে, আপনার কি চোখ নেই? আপনি দেখে চলতে পারেন না? সুদর্শন ছেলে দেখলেন, অমনি না দেখার ভান করে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। আমরা কি বুঝি না ভেবেছেন? আজকালকার মেয়ে বলে কথা, এখন রাস্তাঘাটে মেয়েরাই ছেলেদেরকে টিচ করে। হ্যাঁ করে তো, ওটা রাস্তাঘাটে করে, সিঁড়িতে না। কোন দিক দিয়ে দেখতে আপনাকে সুদর্শন লাগছে? সেই তো জান্ডুডার মতোই দেখা যায়। রাগে চোখ মুখ লাল হয়ে আসে নেহালের। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয় সে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হারাচ্ছে সে। একে তো এই মেয়েটা নিজেই এসে ওপরে পড়েছে,
কোমরেও ব্যথা পেয়েছে সে, তার উপরে আবার উচ্চস্বরে কথা বলছে। এই যে মহিলা, মুখ সামলে কথা বলবেন। জান্ডু মানে কি আবার? আমি তো আপনাকে দেখে সরেই গিয়েছিলাম, আপনি নিজে থেকে এসে আমার ওপরে পড়লেন। অসভ্য মহিলা, চোখ থাকতেও কানা, চোখে তো ঠিকই চশমা লাগিয়েছেন, এখন তো মনে হচ্ছে কানেও লাগাতে হবে। আমি তো সাইড নেওয়ার জন্য এক্সকিউজ মি মিসও বললাম, শুনলেন না তো? চোখের সাথে কানেও চশমা লাগিয়ে নিন। যদিও এতে আপনাদের মতো মেয়েদের বিশেষ কোনো উপকার হবে না, তবে ট্রাই করে দেখতে পারেন। রাগে সারা শরীরে আগুন জ্বলছে যেন মেয়েটার, মুখটা ক্ষণিকের মধ্যে রক্তিম হয়ে গেছে। দেখুন, নেহাল আর একটু সামনে এগিয়ে যায়। দেখছি কি হচ্ছে এখানে। আর কখন বেরিয়েছিস তুই? এতক্ষণ লাগে বাসায় ফিরতে? আকস্মিক পুরুষালী গম্ভীর স্বরে নেহাল আর মেয়েটি দুইজনেই চোখ তুলে সিঁড়ির দিকে তাকায়। আরে দেখ না ভাই, মেয়ে মানুষ মানে উটকো ঝামেলা। সুদর্শন ছেলে দেখেছে। আর দেখুন, আপনি কিন্তু একদম বাড়াবাড়ি করছেন বলে দিলাম। কি হয়েছে নেহাল? দেখেন তো ভাইয়া, ভুল করে না দেখে পড়ে গিয়েছি ওনার ওপরে। এই পর্যায়ে গালিব বড় বড় চোখ করে তাকায় নেহালের দিকে। তাই বলে এমন করতে হবে? সরি বলার সুযোগটাও দিল না, উল্টা কতগুলো কথা শুনিয়ে দিল। বলছি সময় থাকতে ভাইকে সুস্থ করে তুলুন। পাবনায় পরিচিত ডক্টর আছে আমার, চাইলে যোগাযোগ সিট বুকিং করে দিতে পারবো। নেহাল বিদ্রুপের স্বরে বলল, নিশ্চয়, আগে থেকে আপনি চিকিৎসা সেবা নিচ্ছেন। কিপ ইট অন, অতি শীঘ্রই ভালো হয়ে যাবেন। এই পর্যায়ে গালিব উচ্চ স্বরে হেসে ওঠে। এটা দেখে মেয়েটার মুখ কাঁদো কাঁদো হয়ে যায়। এমনিতেই সে ঝগড়া করতে পারে না, উপস্থিত বুদ্ধি কম মেয়েটার, অপমানে মুখটাও থমথমে হয়ে আছে। মেয়েটার কথা বাড়ায় না, কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরে এগিয়ে যায় সামনে। শুধু শুধু দুটো ছেলের সামনে নিজের সম্মান আর বিসর্জন দিতে ইচ্ছে করলো না। দুইজনেই একরকম অসভ্য। গালিব মেয়েটার চলে যাওয়া দেখে বলল, সরি সরি ছোট আপু, এইভাবে হাসাটা ঠিক হয়নি আমার। মেয়েটা ফের পেছনে ফিরে তাকায়। একদম ছোট আপু বলবেন না, আমি ছোট নয়, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। কথা শেষ করে আর দাঁড়ায় না সে, চলে যায় নিজের গন্তব্যের উদ্দেশ্যে। নেহাল তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, আজও মেয়ে মানুষ হয়েছে কি এখানে? আর বলিস না, সরে জায়গা দেওয়ার পরেও ধূপ করে এসে আমার ওপরে পড়ে গেল। গালিব চোখে মুখে সিরিয়াস ভাব ফুটিয়ে তুলে বলে, আহ কি বলছিস? তবে যাই হোক, মেয়াটা সেই মানাবে তোর সাথে। অবশ্যই তোদের দুজনকে এভাবে কোমর বেঁধে ঝগড়া করতে দেখে বেশ লাগছিল আমার। ধুর শালা, সর সামনে থেকে। ঘড়িতে তখন সকাল 8টা। সিজান ভূঁইয়া, নাবিল ভূঁইয়া আর সাগর হালকা করে নাস্তা শেষ করলো। এখন তৈরি হচ্ছে বাসার উদ্দেশ্যে। অন্তত 2-3 ঘন্টার জন্য হলে অফিসে যেতে হবে, জরুরি মিটিং আছে। ভোর রাত থেকে এই অবধি উষাকে বুঝিয়েও যখন কাজ হলো না, তখন আর জোর করলো না মেয়েটাকে। বাড়ির গিন্নি আর আরাফ, নেহাল, গালিব, মেহেদিকে বাসায় রেখে ওনারা তৈরি হচ্ছেন অফিসে যেতে। আবার ফিরে না হয় আলোচনায় বসা যাবে। সাগর অবশ্য কয়েকবার বেডরুম টু কিচেন রুম পায়চারি করেছে মেয়েটাকে একবার চোখের দেখা দেখার জন্য, কিন্তু উষা বের হয়নি। সাগর এত ডাকলো তবুও সাড়া দেয়নি। অবশেষে ক্ষিপ্ত মন নিয়ে বেরিয়ে গেছে সে। ব্যাপারটা আমি এখনো হজম করতে পারছি না। আমাকে এতটাই পর ভাবে ওরা, কিভাবে পারলো এমনটা করতে? মেহেদির সাহায্য উষা এত কিছু করলো, প্রিয়তাও জানতো, তবু আমাকে বলল না। অনেক বেশি হার্ট হয়েছে ওদের আচরণে। এতটা অবিশ্বাস আমার ওপরে। আরাফ চুপচাপ শুনল তানহার অভিমানী স্বরে আওড়ানো অভিযোগগুলো। সে খুব শান্ত ভঙ্গিতেই বলল, বিষয়টা এমন না, অবিশ্বাসের কিছু না এখানে। ওরা ভেবেছিল হয়তো আমার পাগলামিতে তুমি ভয় পেয়ে সব বলে দিবে, তাই জানায়নি। মোটেও না, আমি জানলেও কখনোই বলতাম না। আমি তো নিজেও জানতাম এমন কিছু করে উষা সাগর ভাইয়াকে একটু কষ্ট দিক, ভাইয়া নিজেও বুঝুক কতটা কষ্ট হয়। বান্ধবীদের থেকে বেশি প্রায়োরিটি কখনোই আপনাকে দিতাম না। ও রিয়েলি? ইয়াপ, এর জন্যই তুমি জানলে না? তবে সত্যি আমি এটা মানতে পারছি না। এতটা অবিশ্বাস, সারা জীবন এই জিনিসটা আমাকে পীড়া দিবে। এই বেলায় যেন তানহার স্বর নিভে আসে, ভাঙা ভাঙা গলায় কোনো মতে আওড়ায় কথাগুলো। আরাপ চুপ থাকে, সেই বা কী বলবে? তানহার কথা তো ঠিক, উষা প্রিয়তাকে বিশ্বাস করতে পারলো আর তানহাকে করতে পারলো না। হবু হাজব্যান্ড বলে কি সত্যিই বলে দিত? এতটুকু বিশ্বাস কি তানহার ওপরে ছিল না? কই, আগে পরে উষার করা সমস্ত কারবার তো আরাফ তানহার পেটে বোমা মেরেও বের করতে পারেনি। এমন নিমক হারামি বা বিশ্বাসঘাতকতা সে কখনোই করেনি। আজ পর্যন্ত কখনোই উষার কোনো কিছুই আরাফের কাছে ফাঁস করেনি সে। তাহলে এই বেলায় এমন অবিশ্বাস কেন?
আরাব ভেবে পেল না বোনটা কি তার দিন দিন বিশ্বাস হারিয়ে ফেলছে মানুষের ওপর থেকে, নয়তো যে মেয়ে এক কদম পা বাড়ালেও সেটা আরাফের সাথে শেয়ার করে, আর এই ব্যাপারটা শেয়ার করলো না। আরাপ আর ভাবে না, মন খারাপ করো না তানহা, তোমার থেকেও বেশি খারাপ আমার লাগছে, কিন্তু আমি তার এক ফোঁটাও প্রকাশ করতে পারছি না। তানহা চুপ হয়ে যায়, ভাবে ঠিকই তো, ওর থেকে বেশি কষ্ট তো এই মানুষটাই পেয়েছে। আচ্ছা রাখছি তাহলে, পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। উষা আর নাহিদ ভূঁইয়াকে পাওয়া গেছে এই খবর শোনা মাত্রই ভূঁইয়া বাড়ির আর খান বাড়ির সদস্যরা ছুটে এসেছে, শুধু আলিফ, তুবা আর আরিসা বাদে। আলিফ বউ বাচ্চা নিয়ে চট্টগ্রামে আছে, অফিসের কাজে সেখানে গিয়েছে 2 দিন হলো। আর আলিসা মধ্যরাতে ঘুমেছিল বলে আর ডাকেনি তাকে। আলিসা টিভি দেখতে দেখতে ড্রয়িং রুমের সোফাতে ঘুমিয়ে পড়েছিল। যাওয়ার আগে নাবিলা ভূঁইয়া কয়েকবার ডেকেছিলেন মেয়েকে নিজের ঘরে গিয়ে ঘুমানোর জন্য, তবে আরিসার হেলদোল আর হলো না। আরিসা বাসায় একা আছে বলে সকলে সাদাবকে পাঠালো খান বাড়িতে। মেয়েটা না ঘাবড়ে যায় পরে আবার। সাদাব খান বাড়িতে এসেছে 4 ঘন্টা হলো। আরিসা ড্রয়িং রুমের সোফাতে ঘুমে বিভোর। অবশ্য আরিসার ড্রেসের শোচনীয় অবস্থা দেখে একটা কমফোর্ট গায়ে জড়িয়ে দিয়েছে সাদাব। তারপর সেই যে সোফায় বসে এক ধ্যানে চেয়ে আছে, তার নজরই পড়ছে না মেয়েটার উপর থেকে। কত দিন ধরে দেখে না এই মুখটা। সেদিন দুপুরে লজ্জায় লাল হয়ে সেই যে ভূঁইয়া বাড়ি ছেড়েছে, আজ অবধি আর যায়নি, ভার্সিটিতেও যায়নি, সাদাপের সামনেও আসেনি লজ্জায়। সাদাপ যে এমন একটা কাজ করবে তা আরিসার কল্পনাতেও ছিল না। ঘড়ির টিকটিক শব্দ জানান দিচ্ছে 9টা বেজে 19 মিনিট। আরিসা এবার একটু নড়ে চড়ে ওঠে, চোখ পিটপিট করে তাকিয়ে প্রথমে নিজের অবস্থান দেখতে ভুরু কুঁচকে আসে তার। কিছুক্ষণ সেভাবে থ মেরে শুয়ে থাকে। ব্রেন সচল হতে বুঝতে পারে গতকাল রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়েছে সে। তবে বাড়িঘর এত নিশ্চুপ কেন? ভাবতে ভাবতেই উঠে বসে সে। সামনে সরাসরি অবস্থিত সোফাটার দিকে নজর যেতে দেখে সাদাব সেখানে বসে আছে। আরিসা তাতে যেন কোনো হেলদোল নেই। সে গা থেকে কম্ফোর্টার সরিয়ে ওড়না ছাড়াই উঠে দাঁড়ায়। সাদাবকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কি যেন বিড়বিড় করে। সাদাব অবশ্য বুঝতে পারে না আরিসা কি বলছে। উফ, সেই দিনের পর থেকে দুদণ্ড শান্তি দিচ্ছে না আমাকে এই ছেলেটা। যেখানে যায় সেখানে যেন ওর ছায়া। রাতে ঘুমাতে গেলেও স্বপ্নে তার আনাগোনা। চোখ মেললেও দেখে পাশে বসে আছে। কখনো কখনো নিজের শক্তপোক্ত হাত দ্বারা ছুঁয়েও দেয়। উল্টাপাল্টা কত কথাই যেন বলে সে। আরিসা ভেবে পায় না ওকে এভাবে জ্বালাতন করার মানে কি। এমনিতেই মনে ঝেঁকে বসে আছে, তার উপরে হুটহাট তার উপস্থিত আরও পীড়া দেয় মেয়েটাকে। আর এখন দেখো কেমন দূরে বসে আছে। অন্য সময় তো ঠিকই কাছে বসে থাকে, মাথায় হাতও বুলিয়ে দেয়, আদুরে ভঙ্গিতে কথাও বলে ঘুম ভাঙলে। আর আজকে কি হলো? আজকে দূরে কেন? এটাই যেন আরিসার রাগের কারণ। কেন সে দূরে বসে আছে? আরিসা একটা ভেঙচি কেটে এগিয়ে যায় ডাইনিং রুমের দিকে। সাদাব থতমত খেয়ে যায়। শুধু শুধু তাকে এভাবে ভেঙচি মারলো কেন? আর মেয়েটা কি দেখছে না সাদাব এখানে বসা? তবুও কেন ওড়না জড়াচ্ছে না গায়ে? সাদাব চোখ মুখ শক্ত করেই উঠে দাঁড়ায়। আরিসার পিছু পিছু এগোতে এগোতে বলে, তুই শুধু শুধু আমাকে ভেঙচি কাটলি কেন? ভড়কে যায় আরিসা। সাদাব তো কল্পনায় তার সাথে এভাবে কথা বলে না। তুমি তুমি করে খুব আদুরে ভঙ্গিতেই কথা বলে। তবে এখন গলায় এত ঝাঁঝ কেন? আরিসা না চাইতেও তার পা থমকে যায়। সাদাব ওর কাছে এসে চুল টেনে বলে, কি হলো? তুই আমাকে এভাবে ভেঙচি মারলি কেন? এবার যেন আরিসা হুঁসে আসে। তার মানে এটা তার ভ্রম না বা কল্পনা না, এটা আসলেই সাদাব। এই ছেলেটার থেকে পালিয়ে বাড়ানোর জন্যই তো সে ভার্সিটি যাচ্ছে না। আর এই ছেলে কিনা সকাল সকাল তার বাড়ি এসে উপস্থিত হয়েছে। আশ্চর্য! আরিসার পা যেন আটকে আছে টাইলসের সাথে, গলা শুকিয়ে আসছে, চোখে ভাসছে সেই দিনের সেই নিস্তব্ধ দুপুরের কথা, আদুরে সেই স্পর্শের কথা। মুহূর্তে আরিসার গাল কান লাল হতে শুরু করে। লজ্জায় যেন মাথা তুলতে পারছে না সে। সাদাব আরিসার হাঁসফাঁস অবস্থা দেখে দুষ্টু হেসে বলে, সে কি, তোর গাল কান হঠাৎ এমন লাল হয়ে যাচ্ছে কেন? আরিসা নিশ্চুপ, কোনো রা নেই তার মুখে। সাদাব প্রগাঢ় দৃষ্টিতে অনুভব করে আরিসার হাঁসফাঁস অবস্থা। সাদাব ওর গালসহ চোখে লাল ভাব দেখে
একটু ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলে, তোর গাল ক্যান্ডি ক্রাশের মতো লাল হয়ে আছে রে। এই গরমে এত তাপ, নাকি ওই দিনের স্মৃতি এখনও ঠিকঠাক গিলে ফেলতে পারিসনি? আরিসা তড়াক করে পিছিয়ে যায়, নিজের গায়ে ওড়না না দেখে যেন আরও কুণ্ঠিত হয়ে যায় সে। আশেপাশে ওড়না না পেয়ে এক হাতে গলা ঢাকার চেষ্টা করে সে। লজ্জা মিশ্রিত আর রাগী স্বরে বলে, অসভ্য ছেলে একটা। তুই তুই চুপ কর। সাদাব ঠোঁটে এক টুকরো বিজয়ী হাসি ঝুলিয়ে ওর পাশে এসে দাঁড়ায়। দুষ্টমির স্বরে কিছু বলতে যায়, তবে তার আগে আরিসা সেখান থেকে পালাতে চায়। আরিসা পেছন ফিরে হাঁটতে গিয়ে ঠোকর খেয়ে পড়ে যেতে যেতে কোনো রকমে সামলে নেয় নিজেকে। তারপর রেগে বিড়বিড় করে বলে, উফ, এই ছেলে একদিন আমার সর্বনাশ করেই ছাড়বে। সাদাব আরেকটু এগিয়ে আসে ওর দিকে, গভীর দৃষ্টি নিক্ষেপ করে আরিসার সমস্ত গাত্রে। দুষ্টু হেসে গভীর স্বরে বলে, সেই তো প্ল্যান আমার, তবে এমন সর্বনাশ যে তুই মনে রাখবি চিরদিন। আরিসা চোখ পাকিয়ে তাকায়, কিন্তু মুখে কোনো কথা নেই। গাল লাল, চোখে জ্বালা, লজ্জায় মাথা নত হয়ে আসছে তার। চাইলেও নিজের কণ্ঠরোধ করে বলতে পারছে না কিছু। তনুমন যেন দুর্বল হয়ে আসছে। সাদাব একটু ঝুঁকে নিচু স্বরে, গলায় হালকা রোম্যান্টিকতা নিয়ে ব্যঙ্গোত্তক স্বরে বলে, তোর এই মুখটা এত গম্ভীর কেন? ভয় পাচ্ছিস বুঝি? আবার কিসটিস করে বসি কি না? আরিসার চোয়াল কেঁপে ওঠে। সে গা ঝাড়া দিয়ে দ্রুত হাঁটতে যায়। কান দিয়ে রীতিমতো তার ধোঁয়া বের হচ্ছে। এতটা অসভ্য কবে থেকে হলো ছেলেটা? মুখ ঘুরিয়ে নেয় সে, চাপা স্বরে ক্ষিপ্ত হয়ে বলে, একদম বেহায়া ছেলে একটা। আর একবার এসব বললে আমি তোকে। সাদাব পেছন থেকে হেসে হেসে বলে ওঠে, তুই তুই কি আমাকে আবার তুই কিছু বলবি? চোখ পাকাবি না লজ্জায় দৌড় দিবি? একটু থেমে সে ফের বলে, আচ্ছা বলতো, ওই লিপস্টিকহীন ঠোঁটে এখনো কি আমার ছোঁয়ার রং লেগে আছে? আরিসা থমকে দাঁড়িয়ে যায়, নিঃশ্বাস কেঁপে ওঠে তার। কী সব বলছে এই ছেলে? তাকে মেরে ফেলতে চাইছে নাকি? আর কথা বাড়ায় না সে, মুখ ঢেকে দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়ে। সাদাব আরিসার যাওয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, ঠোঁটে এক প্রশান্ত দুষ্টু হাসি। নিজের গলায় ফিসফিসিয়ে বলে, এই মেয়েটাকে আমি ঠিক একদিন নিজের নামে করে নিব।